আচ্ছা, আমরা আজকে থিওরি অফ প্রোডাকশন পড়বো, ঠিক আছে? থিওরি অফ প্রোডাকশনটা হচ্ছে আসলে মূলত ইকোনমিক্স এর মানে জেনারেল ইকোনমিক্স এর অংশ। হলো ওই নর্মাল ফ্যাক্টরি বা অন্য জিনিসের প্রোডাকশন নয়, এটা আসলে প্রোডাকশন হলো সামথিং ক্রিয়েশন। এই জন্য এখানে বলা হচ্ছে প্রোডাকশন ইজ ইন জেনারেল এনি অ্যাক্টিভিটি অফ মেকিং সামথিং ম্যাটেরিয়াল, মানে বস্তুগত কোনো জিনিস তৈরি করা। হ্যাঁ, এটা আসলে মানুষের চাহিদা এবং অভাব পূরণ বা সন্তুষ্টি পূরণ করতে ইয়ে হয়। আসলে এটা ওরিজিনাল তিনটা মানে ট্রু মিনিং হচ্ছে ক্রিয়েশন অর এডিশন অফ ইউটিলিটি, উপযোগ সৃষ্টি করা। এখন একটা সফট ড্রিঙ্কস তৈরি করা হলো, একটা রাস্তা তৈরি করা হলো, গাড়ি চলবে, মানুষ হাঁটবে, মানুষ এখানে স্যাটিসফ্যাকশন পাবে, সফট ড্রিঙ্কসটা খাওয়ার পরে তার তৃষ্ণা মিটবে। ব্রেড হোক আর অন্য জিনিস হোক, যাই হোক না কেন, এগুলি থেকে আসলে ক্রিয়েশন বা এডিশন অফ ইউটিলিটি। এই প্রোডাকশনটা কিন্তু তিন ধরনের, একটা ফর্ম ইউটিলিটি, প্লেস ইউটিলিটি এন্ড টাইম ইউটিলিটি। এটা তিন ভাগে বিভক্ত। এই যে আমরা প্রোডাকশন বলছি, এটা ইউটিলিটি ক্রিয়েট করে। ইউটিলিটিটা তিন পর্যায়ের হতে পারে। একটা হচ্ছে এটার অবয়ব, আর একটা হচ্ছে স্থান, আর একটা হচ্ছে সময়। এখন যেটা ফর্ম ইউটিলিটি, যেটা এটা হচ্ছে যে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তর করা। যেমন আমাদের জমি আছে, জমিতে কিন্তু আমরা ফসল বুনি, সেখানে বিভিন্ন ধরনের ইয়ে হয়। অথবা জমির উপরে কোনো জিনিস আছে যেটাকে আমরা পরবর্তীতে রূপান্তর করি। যেমন গাছ আছে, গাছটাকে কেটে আমরা কাঠ বানাই, কাঠ থেকে আমরা ঘর বানাই। হ্যাঁ, মাটি থেকে আমরা ইট বানাই, ইট থেকে আমরা বিল্ডিং তৈরি করি। তো আয়রন থেকে আমরা বিভিন্ন মেশিন তৈরি করি। তো এটা আসলে ফর্ম ইউটিলিটি, অর্থাৎ এটার ধরনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এক ধরন থেকে আরেক ধরনে চলে যায়। এটাও কিন্তু ক্রিয়েশন, প্রোডাকশনের মধ্যে পড়ে। প্লেস ইউটিলিটিটা হচ্ছে জাস্ট এটা রিসোর্স যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তখন তার স্যার আপনার ভয়েস পাচ্ছি না স্যার। স্যার এই স্লাইডটা আমাদের সাথে আমাদের আপনার দেওয়া স্লাইডে পাচ্ছি না স্যার। এটা পাঠিয়ে দেবো, আর সেটা ওটাতে নাই। আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা এটা আমরা একটু দ্রুত শেষ করে ফেলি তাহলে। জি স্যার। আমরা ফর্ম ইউটিলিটি মানে এটার আকার বা অবয়ব পরিবর্তন করে, যেটা গাছ থেকে কাঠ, কাঠ থেকে বাড়ি, মাটি থেকে ইট, ইট রড থেকে মেশিন পত্র ইত্যাদি। তো আর হলো যে এক্সট্রাকশন ফ্রম আর্থ, এটাও হতে পারে। এটা হচ্ছে প্লেস ইউটিলিটি, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। এটা পণ্যের ক্ষেত্রে হতে পারে, যে অনেক সময় দেখা যায় যে এই মোবাইল বা কম্পিউটার যে জেনারেশনেরটা এখন ইউরোপে বা জাপানে চলছে, ওই দেশে ওটার ইউটিলিটি কমে গেছে, ওটা আবার আমাদের দেশে কিন্তু মানুষ কিনে। হ্যাঁ, পুরাতন মোবাইল, এটা সেটা, এরকম অনেক সময় স্থান পরিবর্তনের কারণে নতুন ইউটিলিটি সৃষ্টি হয়। আর টাইম ইউটিলিটিটা হচ্ছে এটা মেকিং অ্যাভেলেবল মেটেরিয়াল এট টাইমস when they are not available। মূল কথাটা হচ্ছে যে
এই জিনিসটা আমার কাছে ঠিক ওই মুহূর্তে নাই, সেটা অ্যাভেলেবেল করা। এখন যেমন অনেক সময় আমাদের এই যে আহ, আহ, মানে রবি শস্য বলি, যে কোনো শস্য বলি, এটা উঠানোর একটা সময়, উঠে আসার একটা সময় থাকে, হারভেস্টিং এর একটা টাইম থাকে, অথবা আমরা যদি বলি কারখানার প্রোডাকশনের একটা সময় থাকে। যেমন টেইলারের দোকানেই আমরা দেওয়ার সাথে সাথে কিন্তু সে আমাকে রেডিলি আমার জামাটা সেলাই করে দিয়ে দিতে পারে না, সময় নেয়। সুতরাং টাইমের ব্যবধানে এই ইউটিলিটি গুলি তৈরি হয়, অর্থাৎ টাইমকে অ্যালাউ করতে হয়। হ্যাঁ, তো এই টাইম অ্যালাউ করার কারণে টাইম থেকে আমরা এই ওই জিনিসের অ্যাভেলেবিলিটি তৈরি হয়ে যায়। আর এই যে প্রোডাকশনের আরো সহজ উদাহরণ হলো যেমন উল। উলটা কিন্তু আসলে এইটা প্রথমে সরাসরি তো আর উল পাওয়া যায় না, এটা হয়তো ম্যাশের ইয়ে কি বলে বেড়ার পশম অথবা অন্য কোনো পশম থেকে নিয়ে এসে এটাকে প্রসেসিং করে তারপরে এটাকে উল বানানো হয়, অথবা অন্য কোনো সিনথেটিক উল থেকেও সেটা হয়। তারপরে হচ্ছে এরপরে এটা থেকে ক্লথ তৈরি হয়, ক্লথ থেকে এটা ট্রান্সফার হয় মার্কেটে। যখন ক্লথ তৈরি হয় তখন প্লেস ইউটিলিটি, যখন মার্কেটে চলে যায় তখন এটা সরি মানে প্লেস ইউটিলিটি থেকে যখন এটা মার্কেটে যায়, মার্কেট থেকে যখন আসলে ভোক্তাদের কাছে যায় মানে উইন্টার সিজনে, তখন এটা টাইম ইউটিলিটি সৃষ্টি করে। অর্থাৎ একটা প্রোডাক্টকে এখানে দেখানো হয়েছে যে এটা যে কিভাবে রূপান্তর হয়ে ইউটিলিটি ক্রিয়েট করে। এখন যে সমস্ত ফ্যাক্টরস গুলি আসলে প্রোডাকশনকে প্রভাবিত করে, একটা হলো ন্যাচারাল রিসোর্সেস আর একটা হিউম্যান রিসোর্সেস। ন্যাচারাল রিসোর্সেস এখানে ল্যান্ড বলা হয়েছে, বাট এখানে ল্যান্ডের সাথে কিন্তু ল্যান্ড ইনক্লুডস ওয়াটার। শুধু ল্যান্ড বললে কিন্তু হবে না, ল্যান্ড মানে হচ্ছে আর্থ। এখানে ল্যান্ডের ভিতরেও অনেক জিনিস আছে, যে আমরা মাইন থেকে অনেক জিনিস উঠাই, এখানে পানি আছে, এখানে বালি আছে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং ল্যান্ড ইনক্লুডস যে আদার থিংস ইনসাইড দ্য ল্যান্ড। আর হিউম্যান রিসোর্স বলতে আমরা লেবার এবং ক্যাপিটাল কেও বুঝাই। এখন হিউম্যান ক্যাপিটাল বলতে আমরা একটা বুঝি, আর একটা হচ্ছে হিউম্যান লেবার। দুই রকম আছে, একটা হলো প্রফেশনাল আর একটা হচ্ছে নন প্রফেশনাল বা স্কিল, সেমি স্কিল এরকম। আরেকটাকে নতুন করে এখন অ্যাড করা হয় যে এখনকার অর্থনীতিতে বলা হয় এন্টারপ্রেনিয়রশিপ, মানে যেটা যে উদ্যোক্তা সৃষ্টির যেই বা উদ্যোক্তা যারা হয় তাদের স্পেশাল স্কিল থাকে এবং তারা রিস্ক নেয়, তারা এই রিস্ক নিয়ে তারা এই ফ্যাক্টরস এর মধ্যে ঢুকে যায়। অর্থাৎ এই যে স্ব উদ্যোগে কোনো কার্যক্রম পরিচালিত হলে সেটা এন্টারপ্রেনিয়রশিপের মধ্যে যাবে। এখন ল্যান্ডের আসলে আমরা এখানে ডিটেলস দিতে চাই না, আমি বলে ফেলছি যে ল্যান্ড ইনক্লুডস এভরিথিং। এই যে সয়েল, ওয়াটার, এয়ার ইত্যাদি ইত্যাদি, এটা ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, লেবারও ঠিক দেওয়া আছে। এগুলি আমাদের অত বেশি দরকার নাই। ক্যাপিটাল ফরমেশনের এখানে বলা হচ্ছে আসলে তিনটা জিনিস। একটা হচ্ছে স্টেজ, থ্রি স্টেজেস: সেভিংস, মোবিলাইজেশন অফ সেভিংস এন্ড ইনভেস্টমেন্ট। সেভিংসটা তৈরি হইতে হয় আসলে এই যে যেটা আমরা মূলধন বলি, মূলধনটা কিন্তু সরকার কাউকে কিন্তু এমনি দিয়ে দেয় না, অথবা কোনো লোক কিন্তু হঠাৎ করে মাটির নিচে থেকে গর্ত করে ওই আগের মতো পুরানো দিনের রাজগুবি কাহিনীর মতো যে আহ, স্বর্ণের মুদ্রা পাওয়া যায় না। এটা আর্ন করতে হয়, এবং আর্ন করতে হয় মানে হচ্ছে রোজগার করতে হয়। তো রোজগার করার পরে মানুষ একটা অংশ কিন্তু সেভিংস করতেই হয়। এটা আমরা যদি কোনো একটা সময় সুযোগ থাকে যে হিউম্যান লাইফ সাইকেলের কোন স্টেজে আসলে কোন ধরনের কাজগুলি করা উচিত, কোন সময় বিয়ে করা উচিত, কোন সময় সেভিংস করা উচিত, কোন সময় তার রিটায়ারমেন্টে গেলে তার অন্যান্য কাজগুলি করা উচিত, ইন্স্যুরেন্স কখন করা উচিত,
এটা একসময় একটা স্লাইড আমি দেখাবো। তো সেভিংসটা ইম্পর্টেন্ট, এবং সেভিংসটা শুধু হইলে হবে না, এটা মোবিলাইজ করতে হবে। গ্রামেও সেভিংস হয়, শহরেও হয়। এবং এই যে শহর থেকে গ্রামে কিন্তু কিছু সুবিধা চলে যায়, আবার গ্রাম থেকে কিছু সুবিধা কিন্তু শহরে চলে আসে। যেমন গ্রামে উৎপাদিত পণ্য কিন্তু শহরে চলে আসে, ঠিক আছে? তাহলে শহর থেকে কি যায়? টাকাটা যায় গ্রামের মানুষের হাতে। তো গ্রামের মানুষ কি করে? আবার এটাই ব্যাংকে কিছু রাখে, কিছু খরচ করে। ব্যাংক ওই টাকাটা কিন্তু গ্রামে যতটা না ইনভেস্টমেন্ট করে, যতটা না তারা মানুষকে লোন দেয়, তার চেয়ে বেশি দেয় শহরের লোকদের, কারণ শহরের ইন্ডাস্ট্রিয়ালিস্টটা বেশি থাকে। তো ইনভেস্টমেন্টটা আলটিমেটলি গ্রামে কম হয়, শহরে বেশি হয়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অর্থনীতিতে, যে সেভিংস মোবিলাইজেশন এন্ড ইনভেস্টমেন্ট। আর এন্টারপ্রেনিয়রশিপের মধ্যে আসলে এখানে বলা হচ্ছে যে এটা এমন একটা শক্তি যেটা অন্য ফ্যাক্টর গুলিকে ইউটিলাইজ করার জন্য ক্ষমতা রাখে। অর্থাৎ এখানে হিউম্যান রিসোর্স বলি, ন্যাচারাল রিসোর্স বলি, তারপরে আমরা এখানে রিস্ক নেওয়াটাকে মনে করি যে রিস্ক নেওয়া, তারপর ইনিশিয়েটিভ নেওয়া, উদ্যোগ নেওয়া। মানে উদ্যোগ নেওয়াটাও কিন্তু, এই যে উদ্যোগ নেয়, ইনিশিয়েটিভ নেয়, বা সে যে ভেঞ্চারটা তৈরি করে, তার মধ্যে কিন্তু এক ধরনের সাহস, যেটা ইনভিজিবল, সেটাও কিন্তু এন্টারপ্রেনিয়রশিপের একটা অংশ, এবং ইকোনমিক্স এটাকে একটা অ্যাসেট হিসাবে বা একটা ফ্যাক্টর হিসাবে কাউন্ট করে। এখন এখানে আমরা এগুলি কমায় দিই। প্রোডাকশন ফাংশন, এখানে প্রোডাকশন ফাংশনের মধ্যে মূলত শর্ট পিরিয়ডে একরকম, লং পিরিয়ডে একরকম। শর্ট পিরিয়ডে কি কি আছে? শর্ট পিরিয়ডে হচ্ছে ক্যাপিটাল ইজ ফিক্সড ফ্যাক্টর। এটা আসলে শর্ট পিরিয়ডটা ভেরিয়েবল, খুব একটা জিনিস পরিবর্তন হয় না, অর্থাৎ আনচেঞ্জ থাকে। লো ভেরিয়েবল মানে হচ্ছে ল অফ ভেরিয়েবল, মানে এখানে বলা হচ্ছে যে ল অফ ভেরিয়েবিলিটি এটা একটা সীমার মধ্যে থাকে। প্রপোর্শন টু অ্যাপ্লাই, এখানে আংশিক পুরোটা ব্যবহার করা যায় না। যেমন 5 বছর মেয়াদি হলে এটা যদি আমরা শর্ট টার্ম বলি, তাহলে 10 বছর 5 বছর পরে কিন্তু এইটা যদি চলতে থাকে, তাহলে এটা অংশ বিশেষ হবে 5 বছর 5 বছর, এরকম দুইটা অংশ। আর লং পিরিয়ড হলো যে এটা অল ভেরিয়েবল ফ্যাক্টরস। লং পিরিয়ডে কোনো জিনিস আর ফিক্স থাকে না, সব ভেরিয়েবল হয়ে যায়, এবং সেখানে ল অফ রিটার্নস টু স্কেল, অর্থাৎ সেখানে উৎপাদনের যে মাত্রা, এইটা আস্তে আস্তে হয় বাড়বে, অথবা এটা একটা উপরে বাড়ার পরে আস্তে আস্তে কমতে থাকবে, দুইয়ের যে কোনো একটা। রিটার্নস টু স্কেল, আমরা রিটার্নস টু স্কেলে যাব। বেসিক কনসেপ্ট অফ ল অফ ভেরিয়েবল প্রপোর্শন, এটা মনে রাখতে হবে। টোটাল প্রোডাক্ট, এভারেজ প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট। টোটাল প্রোডাক্ট বলতে কি বোঝায়? এখানে দেওয়া আছে টোটাল প্রোডাক্ট ইজ দ্য টোটাল আউটপুট রেজাল্টিং ফ্রম efforts all the factors of production combined together, সবগুলি ফ্যাক্টর একসাথে যোগ করবে। আর এভারেজ হচ্ছে টোটাল প্রোডাক্টটাকে যদি ইউনিট দিয়ে ভাগ দিই, ইউনিট অফ ভেরিয়েবল ফ্যাক্টর। এপি হচ্ছে টোটাল প্রোডাক্ট ডিভাইডেড বাই ইউনিট অফ ভেরিয়েবল। এগুলি আমরা একটা অঙ্ক দেখবো, এখন এখানে আছে। মার্জিনাল প্রোডাক্ট হলো যেটা, ওই যে আমরা যেটা এটাকে টোটাল ইউনিট যে পরিমাণ একক দ্বারা বৃদ্ধি পায়, অর্থাৎ আরো 1 ইউনিট যদি বেশি উৎপাদন করি, তাহলে আমার মার্জিনাল ইউনিট প্রোডাক্ট আমরা এখান থেকে বের করে ফেলতে হবে। এখানে একটা শিডিউল দেওয়া আছে। এই শিডিউলটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, নিজেদের জানার জন্য ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে কোয়ান্টিটি অফ লেবার, আমরা লেবার 1 ইউনিট দিলে, 2 ইউনিট দিলে, 3 ইউনিট, এরকম বলা হচ্ছে 10 ইউনিট লেবার যদি দেওয়া হয়, তাহলে টোটাল প্রোডাকশন হবে 100, 210, এরকম এটা বাড়তে থাকবে। যত লেবার বাড়বে তত প্রোডাকশন বাড়বে। এভারেজটা হবে ঠিক এটাকে ভাগ দেওয়া হবে 1 দিয়া, 2 দিয়া, এই টোটাল সিপিটাকে এই কোয়ান্টিটি দিয়ে ভাগ দেওয়া হবে। ভাগ দিলে এখানে এভারেজটা বের হবে। আর এই যে এভারেজের সাথে এই যে আমরা এভারেজ বের করলাম, টোটাল থেকে এভারেজের যে ডিফারেন্সটা, এটা এখানে মার্জিনাল প্রোডাক্ট আকারে বের হবে। এখানে
100-র আগে এখানে 100-100ই থাকবে মার্জিনাল প্রোডাক্ট। তারপরে হলো 100 210-এর সাথে 100 বিয়োগ হলে এটার সাথে 210-এর সাথে 100, অর্থাৎ পূর্বেরটার বিয়োগ হলে এটা হবে 110। এইভাবে করে আমরা বের করে নিয়ে আইসা দেখা যাবে যে আসলে একটা পর্যায়ে মার্জিনাল প্রোডাক্টিভিটি নেগেটিভ। অর্থাৎ এটা কেন নেগেটিভ হবে? এটা নেগেটিভ হবে এরকম এই কারণে যে মার্জিনাল প্রোডাক্টিভিটি বাড়তে বাড়তে একটা পর্যায়ে গিয়ে কিন্তু মার্জিনাল প্রোডাক্টিভিটি আমাদের ডিমিনিশিং রিটার্নে চলে যায়। অর্থাৎ এটা মার্জিনাল প্রোডাক্টিভিটি কমতে থাকে এবং লেবারদের কিন্তু প্রোডাক্টিভিটির একটা ক্ষমতা থাকে, এর চেয়ে বেশি তারা আর উৎপাদন করা সম্ভব হয় না বিদায় তখন দেখা যায় যে সেক্ষেত্রে রিসোর্স আছে কিন্তু সেই রিসোর্সটা ইউটিলাইজ হয় না। তো কাজেই এই তিনটার মধ্যে একটা সম্পর্ক এখানে দেখানো হচ্ছে। মার্জিনাল প্রোডাক্টিভিটি গ্রেটার দেন এপি কখন হয়? যখন এপি রাইজেস, আর মার্জিনাল প্রোডাক্টিভিটি ইজ ইকুয়াল টু এপি, মার্জিনাল প্রোডাক্টিভিটি ইজ লেস দেন এপি। এপি এবং এমপি মার্জিনাল প্রোডাক্টিভিটি এবং এভারেজ প্রোডাক্টিভিটির মধ্যে এই তালিকা থেকে অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে কখন গ্রেটার দেন হয়, কখন লেস দেন হয়, কখন ইকুয়াল হয়। এখানে একটা কথা বলা আছে এমপি ইজ ইকুয়াল টু এপি when AP is maximum, that is MP curve cuts the AP curve at its maximum. এখানে আমরা যদি দেখি না এই শিডিউলে সেটা নাই, যাই হোক এটা সামনে হয়তো ইয়ে আসবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, আমরা কার্ভটা পরে আসতেছি, আমরা কার্ভে যাব। ল অফ ভেরিয়েবল প্রপোর্শন পরীক্ষা শর্ট নোট আকারে থাকে এটা, অথবা ল অফ ভেরিয়েবল প্রপোর্শন এক্সপ্লেইন দ্য ল মানে ভেরিয়েবল প্রপোর্শন, এটা অনেক সময় থাকে পরীক্ষা। আসলে এটা বোঝায় যে ইনপুট আউটপুট রিলেশনশিপটা তো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে আউটপুট ইনক্রিজ করে যখন বেরিং দ্য কোয়ান্টিটি অফ ইনপুট যখন বাড়ানো হয় তখন আউটপুট বাড়বে। এটাই হলো ভেরিয়েবল প্রপোর্শনের কথা। কারণ ইনপুট যদি না বাড়ানো হয়, অর্থাৎ ফ্যাক্টরস, ইনপুট বলতে এখানে লেবার, ক্যাপিটাল, কাঁচামাল যত কিছু আছে সবকিছু বাড়াইলেই কিন্তু আউটপুটটাও বাড়বে। এখন শর্ট রানে বলা হচ্ছে যে এটা ইনক্রিজ অথবা ডিক্রিজ হয় না, এটা মোটামুটি একটা স্ট্যাটিক পজিশনে থাকে। আর এইটা বলা হচ্ছে এই স্বতঃসিদ্ধ বা লতে বলা হচ্ছে যে as we can increase the quantity of one input which is combined with other fixed inputs, the marginal physical productivity of the variable input must eventually decline. যেটা আমরা উপরে দেখতে পাচ্ছি যে আসলে ল অফ ভেরিয়েবল প্রপোর্শনে বলা হচ্ছে যে আমরা এটা যদি ইনপুট বাড়ায়ও দেই তারপরেও কিন্তু একটা পর্যায়ের পরে শর্ট টার্মে এটা না বেড়ে এটা ডিক্লাইনিং এর দিকে চলে যেতে পারে। এখন ল অফ ভেরিয়েবল প্রপোর্শনের এখানে আরো কিছু তথ্য মানে সংজ্ঞা দেওয়া আছে, বিভিন্ন জনে বিভিন্ন রকম ভাবে এটাকে বলেছে, কিন্তু কথা একই যে এটা সংজ্ঞাটা মনে রাখতে হবে। এখানে কিছু অ্যাজাম্পশন মানে শর্তের আলোকেই কিন্তু এই ল অফ ভেরিয়েবল প্রপোর্শনটা এই পরীক্ষা আসলে এগুলি সবই দিতে হবে। এখানে স্টেজ 1, 2, 3 দিয়ে বোঝানো হয়েছে যে ল অফ ভেরিয়েবল প্রপোর্শন এক একটা স্টেজে এক এক রকম হয়। কখনো এই যে একটা জায়গায় এই জায়গাটা এসে কিন্তু এপি এবং এমপি সমান, স্টেজ 1 এর পরে স্টেজ 2 তে যাওয়ার আগে দিয়ে এই জায়গাটা এটা কিন্তু সমান হয়ে যায়, এই জিনিসটা বোঝানো হয়। এখন ল অফ ভেরিয়েবল প্রপোর্শন এইটা এই টেবিলটা মনে রাখলেও হবে, না হলেও কোনো অসুবিধা নাই। এটা মুখস্থ করতে গেলে অনেক সময় সমস্যা হয়। এটা এই ইয়েটা মানে ব্যাখ্যাটাই এই টেবিলে দেওয়া হয়েছে, এই গ্রাফের ব্যাখ্যাটাই।
তো এটা নিজেদের মতো করে লিখলেও হবে, বর্ণনা আকারে কোনো অসুবিধা নেই। এই টেবিল দিতে হবে এমন কথা কোনো কথা নাই। স্টেজ অফ অপারেশন এটা আমাদের দরকার নাই। ল অফ রিটার্নস টু স্কেল এটা ইম্পর্টেন্ট। ল অফ রিটার্নস টু স্কেলটা আসলে এখানেও ইনপুট আউটপুট রিলেশনশিপ, বাট এখানে আউটপুট বলা হচ্ছে ইনক্রিজ, বাট কোয়ান্টিটি অল ইনপুটস কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বেরিং হয়ে যাবে। এখানে শর্ট টার্মও কিন্তু তাই, কিন্তু রিটার্নস টু স্কেলে এখানে আরেকটা জিনিস বলা আছে যে ল অপারেটস ইন লং রান when all the factors of production can be increased or decreased. এটা লং রানে বলছে যে এইটা অফ মানে আর ফিক্স থাকবে না, এটা ইনক্রিজও হতে পারে ডিক্রিজও হতে পারে, অর্থাৎ আনসার্টেনিটি আছে লং টার্ম। আর এখানে একটা বিহেভিয়ার, কস্ট বিহেভিয়ারের একটা ব্যাপার আছে। ইট ইজ দ্য স্টাডি অফ বিহেভিয়ার অফ আউটপুট ইন রেসপন্স টু চেঞ্জ ইন স্কেল, দ্যাট ইজ অল ফ্যাক্টরস আর ইনক্রিজ অর ডিক্রিজ ইন সেম প্রপোর্শন। হ্যাঁ, ল অফ রিটার্নস টু স্কেলের তিনটা ধরন: কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল, ইনক্রিজিং রিটার্নস টু স্কেল এবং ডিক্রিজিং রিটার্নস টু স্কেল। এইটা এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে। যখন ইনপুট আউটপুটটা সেম থাকে, যখন ইনপুট সে আউটপুট ইনক্রিজ ইন গ্রেটার প্রপোর্শন, হ্যাঁ, তখন এটা ইনক্রিজিং হয়। আর যখন ডিক্রিজিং এর দিকে যায়, স্মলার ইনক্রিজ ইন স্মলার প্রপোর্শন অথবা একেবারে জিরো হতে পারে, তখন এটাকে ডিক্রিজিং রিটার্নস টু স্কেল বলা হয়। এখন ইকোনমিক্স অফ স্কেল অফ প্রোডাকশন, এটা আমরা ইকোনমিক্স এর আগে পড়েছি, আমাদের দরকার নাই, কিন্তু এখানে এই গ্রাফটা মনে রাখলে ভালো হয় যে ইকোনমিক্স অফ স্কেল অফ প্রোডাকশন। এখানে টাইপসটা হচ্ছে দুই রকম, একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল। আমরা কিন্তু মনে আছে কিনা প্রথমে একটা স্লাইডে ইকোনমি অফ স্কেল এন্ড ইকোনমি অফ স্কোপ পড়েছিলাম, সেখানে এই জিনিসটাকে ফিট করে দিয়ে আনসার লেখা যায়। কিন্তু যদি বুদ্ধি থাকে তাহলে এটাকে ওখানে, এখানে রিয়েল ইকোনমিক্স, পেকুনিয়ারি ইকোনমিক্স, ইকোনমিক্স অফ কনসেন্ট্রেশন, ইকোনমিক্স অফ ইনফরমেশন, ইকোনমিক্স অফ ইন্টিগ্রেশন। এখন এই ইন্টারনাল এবং এক্সটার্নাল দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো রিয়েল ইকোনমিক্স, মানে বাস্তবে যেটা ঘটে, আর একটা হলো পেকুনিয়ারি, মানে এটা পরিস্থিতির কারণে বাড়ে কমে, ইন্টারনাল ইকোনমিক্স। তারপরে হচ্ছে ইকোনমিক্স অফ কনসেন্ট্রেশন, এটা হলো যে আসলে কি পরিমাণ রিসোর্স এখানে ডেলিভারি দেওয়া হয়। ইকোনমিক্স অফ ইনফরমেশন, এখানে যেই এক্সটার্নাল ইকোনমিক্স অর্থাৎ মার্কেট থেকে কি পরিমাণ ডাটা নিয়ে এসে আপনি অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নেই, সেটা হলো ইকোনমিক্স অফ ইনফরমেশন। আর ইকোনমিক্স অফ ডিসইন্টিগ্রেশন, ডিসইন্টিগ্রেশন বলতে এখানে বোঝানো হচ্ছে যে যদি আমি মনে করি যে কোনোটাকে আমি এক্সটার্নাল ইকোনমিক্স এর আমার কোনো জায়গায় আমার জন্য বিরূপ প্রভাব পড়তে পারে, সেখানে ওইটাকে ডিসইন্টিগ্রেট করে দেওয়া, ইন্টিগ্রেট না করা। হ্যাঁ, তো এটা অত ব্যাখ্যার দরকার নেই, পরীক্ষা আসলে জাস্ট এটা দেখাই দিলে হবে। এখানে এগুলির অবশ্য অনেক ব্যাখ্যা দেওয়া আছে, আমি অত ব্যাখ্যায় যাব না। রিয়েল ইকোনমিক্স, ইনভেন্টরি, রিয়েল ইকোনমিক্স অফ স্কেল, এগুলির দরকার নাই। আমরা ইকোনমি অফ স্কেল, এক্সটার্নাল ইকোনমিক্স অফ স্কেল এর এখানেও বর্ণনা দেওয়া আছে। হ্যাঁ স্যার, এই যে শর্ট রানে বলা হচ্ছে স্যার যে একটা স্যার মানে একটা মানে ফ্যাক্টরস অফ প্রোডাকশনে একটা ভেরিয়েবল থাকবে এবং লং রানে সবগুলো ভেরিয়েবল হবে। স্যার এই ব্যাপারটা যদি একটু ব্যাখ্যা করতেন স্যার, মানে বুঝতে পারছি না। আচ্ছা, লং রানে সব ভেরিয়েবল হবে এই কারণে, কারণ শর্ট রানে নরমালি যেটা হয় যে আমরা যখন ফোরকাস্ট করি আগামী 7 দিনে এই অবস্থা হবে, ঠিক আছে। আমরা যখন 1 বছরের ফোরকাস্ট করি, হঠাৎ করে এই যে ঘূর্ণিঝড় গতি আসলো, এটা কি আমাদের এর মধ্যে পড়ে? আমাদের এই ডিসিশনের মধ্যে এই গতি যে আসবে, এটা কি আমরা এই আনসার্টেনিটিটাকে কিন্তু আমরা ধরতে পারি না, বুঝতে পারি না, আমরা কাউন্ট করতে পারি না, কারণ ন্যাচারাল
ডিজাস্টার বলি অথবা ম্যানমেড ডিজাস্টার বলি, এটা কিন্তু যে কোনো সময় লং রানে ঘটে যেতে পারে, শর্ট রানে নাও ঘটতে পারে। ঠিক আছে, লং রানে কিন্তু অনেক কিছুই ঘটতে পারে। লং রানে সেই জন্য আনসার্টিনিটি থাকে, সেখানে প্রবাবিলিটি অ্যাপ্লাই করার সুযোগ খুব কম থাকে। শর্ট রানে প্রবাবিলিটি অ্যাপ্লাই করা যে এখানে আমরা বলি যে এত পার্সেন্ট আমার জিনিস বাজারে বিক্রি হবে, কারণ হলো আগামী 3 মাসে বাংলাদেশে কোনো ধর্মঘট হবে না, বা আগামী 6 মাসে কোনো ধর্মঘট হবে না। যদিও আগে হয়তো, এখন হয় না, বা এখন হয় ওই যে পরিবহন ধর্মঘট ইত্যাদি। তো এই সমস্ত জিনিসগুলি আর কি। এরকম শর্ট রানে কিছু কিছু অঘটন ঘটার সম্ভাবনা খুব কম থাকে, কিন্তু লং রানে এটা প্রিডিক্ট করা খুব কঠিন। হ্যাঁ, কিছু কিছু ঘটনা, যেমন এই যে গত রিসেন্ট কয়েকদিনে যে ঘটনাগুলি ঘটলো, দর্শনের ঘটনা। আচ্ছা, এইটা বলো তো, এটা যদি আমরা ধরি আর কি একটা সামাজিক ইস্যু, হ্যাঁ, যে র্যাপের বিষয়টা, যে অল্প কয়েকদিনের মধ্যে মানুষের মধ্যে একদম রোগের মতো, মানে একটা বাতিক তৈরি হচ্ছে এরকম। সুতরাং এগুলি অনেক সময় মহামারী স্যার। হ্যাঁ, এটা অনেক সময় হয় কি, এইটা আহ, আহ, এটা একটা শর্ট রান ঘটনাই ঘটছে বলতে হবে, যে শর্ট রানে এরকম ঘটনা, এটা হয়তো লং রানে গভর্নমেন্ট এখন ইন্টারফেয়ার করার পরে এটা কমে যাবে। হ্যাঁ, কিন্তু লং রানে আরো যে অন্য কোনো অপরাধ ঘটবে না তার কোনো নিশ্চয়তা নেই, কারণ খুব খারাপই অথবা মানুষ যখন আনএমপ্লয়েড থাকে তখন কিন্তু নানান ধরনের অপকর্মের সাথে এর সাথে জড়িত হয়ে যায়। আর জিনিসপত্রের দামও কিন্তু তাই, কারণ হলো ওয়ার্ল্ড মার্কেট কখন কার সাথে কার সম্পর্ক ভালো যাবে, কারণ সোশিও ইকোনমিক পলিটিক্যাল রিলেশনশিপ বলে একটা কথা আছে, সোশ্যাল ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল রিলেশনশিপ। এখন আমাদের দেশে এই মুহূর্তে বাণিজ্যিক এবং অর্থনৈতিক বিষয়ে একটা টানাপোড়েন চলতেছে দুইটা বড় শক্তির সাথে, তিনটা বড় শক্তির সাথে। আমরা এখন ত্রিশঙ্কু চীন অবস্থায়, আমেরিকার চীন চীন আমেরিকা আমেরিকা এবং ইন্ডিয়া। ইন্ডিয়া। তো তাহলে ইন্ডিয়া। বুঝতে হবে যে আমরা কিন্তু লং রানে একটা মানে কি বলবো, যে লং রান একটা আনসার্টিনিটির মধ্যে আছে। আমরা কি ইন্ডিয়ার তার মানে দিকে কি স্যার যাবো? লং রান দেখে স্যার আনসার্টেনিটি এবং রিস্কের জন্য স্যার অল প্রোডাকশন মানে ভেরিয়েবল হয়। ভেরিয়েবল, রাইট রাইট। লং রান, স্যার এখানে টাইম ফ্রেমটা স্যার কেমন স্যার? শর্ট রানের টাইম ফ্রেমটা কেমন ধরা হয় আর লং রানের টাইম ফ্রেমটা কেমন ধরা আসলে হয়? শর্ট রানটা আসলে এখানে নর্মালি একদম ন্যারো সেন্সে শর্ট রান হলো 1 ইয়ার, 1 ইয়ার। কিন্তু কোন কোন ক্ষেত্রে আবার এটা 5 ইয়ার্স কাউন্ট করা হয়। 5 ইয়ার্স কাউন্ট করা হয় কি জন্য? কারণ আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করি। যখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা করি তখন আমরা তো আসলে সবগুলির কস্ট এস্টিমেট ধরি, এই কাজগুলি করা হবে, এই লোকগুলি থাকবে, এই পরিমাণ ইনভেস্টমেন্ট থাকবে। তো ওইটাকেও শর্ট টার্ম বলা হয়। আর মিডিয়াম টার্ম হলো 10 ইয়ার্স এবং লং টার্ম হলো 20 ইয়ার্স, এরকম। তো এটাকে এরকম ভাগ করা হয়, আসলে হাইপোথেটিক্যাল একটা ভাগ হয়, কিন্তু আসলে শর্ট টার্ম বলতে 1 ইয়ার, নট এক্সিডিং 1 ইয়ার, ইভেন লেস দেন 1 ইয়ার ক্যান বি দ্য শর্ট টার্ম। থ্যাংক ইউ স্যার। তো এই স্লাইডটা আমি পাঠিয়ে দেব, এটা আমার মনে হয় ইউ ক্যান শেয়ার ইট অ্যামং ইয়োরসেলফ। খুব বেশি কিছু দরকার না, ওই যে গ্রাফটা দেখাইলাম, আর ইকোনমি অফ স্কেল এবং বিভিন্ন যে চেঞ্জটা আসে, প্রোডাকশনটা কি, প্রোডাকশনের ল অফ ভেরিয়েবল কি, রিটার্নস টু স্কেল কি, তিনটা জিনিস। প্রোডাকশন কি, প্রোডাকশনের এই যে ল অফ ভেরিয়েবল, মানে 1 নাম্বার হলো প্রোডাকশনটা কি, এটা আপনার নোট করে রাখতে পারেন। 2 নাম্বার হলো ল অফ ভেরিয়েবল প্রপোর্শন, 3 নাম্বার হলো রিটার্নস টু স্কেল, তারপর হলো ইকোনমি অফ স্কেল, ল অফ ইকোনমি অফ স্কেল। এই তিনটা জিনিস, এই চারটা জিনিস মোটামুটি এখান থেকে পাওয়া যাবে, এর বেশি অন্য কিছু দরকার নেই, এর বাইরে অন্য জিনিসের দরকার। আর একটা জিনিস আমি এখানে
স্যার এই চ্যাপ্টারে একটা কোশ্চেন ছিল স্যার, একটু বলবো স্যার, আসলে এটার অ্যান্সারটা কেমন হতে পারে? হ্যাঁ sure. স্যার, illustrate the impacts of price regulation in goods and factor markets. প্রাইস Yes. রেগুলেশনের ইম্প্যাক্ট কি কি হতে পারে স্যার গুডস এবং ফ্যাক্টর মার্কেটের? এটা স্যার ব্যাখ্যা করতে বলছে, এটা স্যার অ্যান্সারটা কেমন হতে পারে? এটার মধ্যে কি প্রশ্নটা আছে নিচে? প্রশ্নটা স্যার আমাদের প্রিভিয়াস ইয়ারে আসছিল আর কি স্যার। ও আচ্ছা আচ্ছা, প্রশ্নটা কি ছিল? ইলাস্ট্রেট Illustrate the impacts of price regulation in goods and factor market. ও আচ্ছা, প্রাইস রেগুলেশন বলতে এখানে সরকারের রেগুলেশনটা বোঝায়, তাই না? জি তো স্যার। প্রাইস রেগুলেশন বলতে সরকার আসলে দুই ভাবেই তো প্রাইস রেগুলেট করে, একটা মনিটারি পলিসি দিয়ে আর একটা ফিজিক্যাল পলিসি। ফিসক্যাল পলিসি দিয়ে। হ্যাঁ, দুটো পলিসির মাধ্যমে কিন্তু রেগুলেশনটা হয়, অর্থাৎ মনিটারি পলিসির মাধ্যমে ইন্টারেস্ট রেটটাকে ফিক্স করে আর ফিজিক্যাল পলিসির মাধ্যমে ট্যাক্সটাকে ইম্পোজ করে। তো ফ্যাক্টর মার্কেটে যেটা হয় সেটা হলো যে যদি ইন্টারেস্ট রেট চেঞ্জ হয় তাহলে এই ফ্যাক্টরস গুলি যেমন ক্যাপিটাল বা বরোয়িং করে যারা ইনভেস্টমেন্ট করবে তাদের কস্ট বেড়ে যাবে, প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, কারণ হলো সুদের টাকা তো দিতে হবে। ক্যাপিটাল বাড়বে। হ্যাঁ, তাদের ইন্টারেস্ট দিতে হবে, ইন্টারেস্ট দিলে তার মুনাফা কমে যাবে, সুতরাং সে জিনিস দাম না বাড়ায় দিলে তো সে তার ওই সুদের টাকা পরিশোধ করতে পারবে না। হ্যাঁ, এটা হলো একটা দিক। আর একটা হলো যে ফ্যাক্টর আরেকটা কি ছিল? গুডস স্যার, Goods, গুডস এন্ড হ্যাঁ। ফ্যাক্টর মার্কেট। হ্যাঁ, গুডস এর ক্ষেত্রে যেটা হবে সেটা হলো ইনফ্লেশনারি ইফেক্ট পড়বে। ইনফ্লেশনারি ইফেক্ট পড়বে এবং সেক্ষেত্রে ইনফ্লেশনারি ইফেক্ট পড়লে কি হবে, ডিমান্ডটা সেখানে স্লো হয়ে যেতে পারে। ডিমান্ডটা স্লো হয়ে যেতে পারে মানে মানুষের ইনকাম যদি ফিক্সড ইনকাম গ্রুপ থাকে তারা কিন্তু তাদের খরচ করা অ্যাবিলিটি কমবে স্যার। কমে যাবে, এবিলিটি কমে যাবে। সুতরাং তখন দেখা যাবে যে সাপ্লাই থাকলেও ডিমান্ড কমে যাচ্ছে, ডিমান্ড কমে যাওয়ার কারণে মার্কেটে একটা রিসেশন বা মন্দাভাব তৈরি হচ্ছে। অর্থাৎ সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হলো যে গুডস কিন্তু ইয়ে হবে, মানে সাপ্লাই এর সাথে ডিমান্ডের অসামঞ্জস্যতা তৈরি হবে এবং মার্কেটে একটা মন্দাভাব তৈরি, রিসেশন তৈরি হতে পারে। এবং কোনো সময় এটা রিসেশন যখন ডিপ আকারে চলে যায় তখন এটা ডিপ্রেশনও চলে যেতে পারে। থ্যাংক ইউ স্যার। ওকে, আজকে এ পর্যন্তই থাকুক। আমার শরীর যেহেতু ভালো নাই, আমি এই স্লাইডটা আমি পরে শেয়ার করবো। হ্যাঁ, জি স্যার, অসুবিধা নেই। জি স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন।